গল্প হলো সত্যি ঘটনায় আপনাদের স্বাগত। অন্ধকারের গভীর থেকে তুলে আনা রহস্য, আতঙ্ক আর ব্যাখ্যাতীত কিছু বাস্তব অভিজ্ঞতা, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া আপনাকে নিয়ে যাবে এক অচেনা অদৃশ্য জগতে। বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা সত্যজিৎ রায়, যিনি শুধুই চলচ্চিত্র নয়, রহস্য, ভৌতিক আর অতি প্রাকৃতিক গল্পের দুনিয়াতেও রেখে গেছেন অমিক ছাপ। ফেলুদা, প্রফেসর শঙ্কু ছাড়া, ভূত, গ্যাংটকে গন্ডগোল, আমি ভূত, সহযাত্রী, অনাথবাবু সন্ত্রাস, এসব গল্পে তিনি সৃষ্টি করেছেন এক নিঃশব্দ, ধীরে ধীরে গায়ে কাটা ধরানো ভয়ের আবহ। তার লেখা বাস্তব আর অদৃশ্যের সীমা এত সূক্ষ্মভাবে মিলিয়ে থাকে যে পাঠক কখনো নিশ্চিত হতে পারেন না এটা সত্যি না কল্পনা। আজকের কাহিনী তারই অদ্ভুত শিহরণ জাগানো সৃষ্টিগুলোর মধ্যে একটি। তাই আলো নিভিয়ে দিন, কারণ এই গল্পের ছায়া আপনার পাশে দাঁড়িয়ে থাকতে পারে। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা অনাথ বাবুর ভয়। অনাথবাবুর সঙ্গে আমার আলাপটা হয়েছিল ট্রেনের কামরায়, একেবারে আকস্মিকভাবে। জানলার বাইরে তখন বিকেলের আলো ম্লান হয়ে আসছে। দূরের গাছপালার কালো ছায়া যেন লম্বা হয়ে রেললাইনের ওপর হেঁটে যাচ্ছে। আমি যাচ্ছিলাম রঘুনাথপুরের দিকে, কেবলমাত্র হাওয়া বদল আর একটু নিভৃতে লেখালেখির জন্য। কলকাতায় খবরের কাগজের দপ্তরে চাকরি করি। গত কয়েক মাস লাগাতার দৌড়ঝাঁপ, কাজের চাপ আর শহরের ধুলো ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছিল। আমি একটু লেখালেখি করি, মাথার ভেতর দু একটা গল্পের প্লট ঘুরছিল বেশ কয়েকদিন ধরে। গল্পগুলো যেন আমায় ডেকে বলছিল, আমাদের লিখে ফেলো, আর দেরি করো না। কিন্তু কাজের চাপে কলম ধরার হয় কি, তাই হঠাৎ ঠিক করলাম আর নয়। 10 দিনের ছুটি, ব্যাগে দিস্তেখানেক কাগজ আর মনের ভেতর একটা হাওয়া বদলের বাসনা নিয়ে বেরিয়ে পড়লাম। ভাবলাম রঘুনাথপুরের শান্ত পরিবেশেই হয়তো গল্পগুলো মাথা ঠিকঠাক করে তুলে দাঁড়াবে। কিন্তু তখনও জানতাম না সেদিনের ট্রেন যাত্রায় অনাথবাবুর সঙ্গে আলাপটা আমার সেই 10 দিনের ছুটিকে কতখানি বদলে দেবে। আর আমার লেখার গল্পের প্লট, সেটাও যে এক অদ্ভুতভাবে পাল্টে যাবে। এত জায়গা থাকতে রঘুনাথপুরই কেন? এর একটা যথেষ্ট কারণ ছিল। ওখানে বিনা খরচায় থাকার একটা সুবন্দোবস্ত আমার আগেই জুটে গিয়েছিল। কলেজ জীবনের ঘনিষ্ঠ বন্ধু বীরেন বিশ্বাসের পৈতৃক ভিটে আছে রঘুনাথপুরে। বছরের বেশিরভাগ সময় প্রায় খালি পড়েই থাকে। কদিন আগে কফি হাউসে চেনা ধোয়া ধোয়া পরিবেশে চা সিগারেটের ফাঁকে ছুটিতে কোথায় ঘুরতে গেলে নিরিবিলি পাওয়া যেতে পারে, এই কথাতেই আলোচনা উঠেছিল। বীরেন যেন সেই কথাটারই অপেক্ষায় ছিল। মুখটা একটু উজ্জ্বল করে বলে উঠল, শোন, আমার রঘুনাথপুরের বাড়িটা পুরোপুরি তোর। ইচ্ছা হলে 10 দিন কেন, 15 দিনও থাক। আমিও যেতাম, কিন্তু এদিকে অফিস, ঘর, সংসার একটু ঝামেলা চলছে ভাই। তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। তবে একটা কথা, তোর কোনো অসুবিধা হবে না। ওখানে আমাদের 50 বছরের পুরনো চাকর ভরদ্বাজ আছে, সেই সব দেখাশোনা করবে। নির্ভয়ে যা ভাই। বীরেনের কথা শুনে তখনই মনে হলো হয়তো এটাই সঠিক সময় আর ঠিকঠাক জায়গা। লেখার মতো শান্ত পরিবেশ আর কোথাও এত সহজে জোটার কথা নয়। কিন্তু তখনও জানতাম না সেই নির্ভয়ে যা কথার আড়ালে যে একটা গল্প আছে, অদ্ভুত, অজ্ঞাত, যেটা আমার জন্য অপেক্ষা করেছিল। গাড়ির কামরায় সেদিন ভিড় ছিল ঠাসাঠাসি। আমার বেঞ্চিও বাদ গেল না। আমার ঠিক পাশেই বসেছিলেন অনাথ বন্ধু মিত্র নামে এক ভদ্রলোক। বেটেখাটো বরণের মানুষ, বয়স 50-এর কোটায় হবে, কিন্তু মুখের রেখায় যেন এক অদ্ভুত চপলতা লুকিয়ে আছে। মাঝখানে টেরিকটা কাঁচা পাকা চুল, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, যেন কাউকে লক্ষ্য না করেও সব দেখছেন। আর
ঠোঁটের কোণায় এমন এক হালকা হাসি, যেন মনের কবিরে সদাই কোনো দুষ্টুমি ভরা চিন্তা পাক খেয়ে বেড়াচ্ছে। পোশাক আশাকে একটা অদ্ভুত রকমের একটা প্রাচীনত্ব ছিল। প্রথম দৃষ্টিতেই মনে হয় তিনি যেন 50-এর দশকের পুরনো কোনো যাত্রাপালার চরিত্র, অথবা কোনো ভুলে যাওয়া থিয়েটারের অভিনেতা। খুব যত্ন করে সাজগোজ করে বেরিয়েছেন। কোটটা পুরনো দিনের কাটা, শার্টের কলার অদ্ভুত উঁচু, চশমা গোল ফ্রেমের, আর সেই বিশেষ ধরনের বুট যেটা আজকাল তো কেউই পরে না। মনে হচ্ছিল সময় যেন তার গায়ে লেগে আছে। অনাথবাবুর সঙ্গে আলাপ জমাতে লাগলাম। জানতে পারলাম তিনিও রঘুনাথপুরের দিকেই যাচ্ছেন। কৌতূহলে কারণ জানতে চাইলে দেখলাম তার মুখমণ্ডলের আচমকা একটা ছায়া নেমে এলো। কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল ভদ্রলোক। মনে হলো আমার প্রশ্নটা যেন তার মনে কোথাও গিয়ে ঠেকেছে, কিন্তু সাড়া দিতে তিনি ইতস্তত করলেন। আবার এটাও ভাবলাম হয়তো ট্রেনের শব্দে কথাটা স্পষ্ট শোনেননি তিনি। বীরেনের পৈতৃক ভিটেটি প্রথম দেখাতেই মনটা প্রশান্ত হয়ে গেল। বেশ বড়সড় বাড়ি, সামনের উঠোনে এক ফালি জমি, তাতে সবজি আর নানা রকমের ফুল গাছ, দুয়ে মিলেমিশে থাকা। চারদিকে এমন নীরবতা যে মনে হয় বাতাসও পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে হাঁটে। চারপাশে তেমন কোনো বাড়ি ঘরদোর নেই, ফলে পড়শির কোলাহল নেই, অযাচিত নড়চড়ও নেই। যেন প্রকৃতি আমাকে লেখার জন্য বেছে রেখেছে এই জায়গাটি। থাকার ব্যবস্থা করতে গিয়ে ভরদ্বাজ আপত্তি করলেও আমি ছাদের চিলেকোঠাটাই পছন্দ করলাম। আলো কম, বাতাস সামান্য আটকে থাকা, আর সেই নিস্তব্ধতার ঘন স্তর, সব মিলিয়ে চিলেকোঠাটি অদ্ভুতভাবে আমার লেখার সঙ্গে মিলিয়ে গেল। ভরদ্বাজ একরকম ভুরু কুঁচকে বলল, ওই ঘরে কেউ থাকে না খোকাবাবু। কিন্তু আমি হাসতেই সে আর কিছু বলল না। ঘর দখল করে যখন জিনিসপত্র গোছাচ্ছি, ঠিক তখনই টের পেলাম আমি তাড়ি কামানোর খুর আনতে ভুলে গেছি। ভরদ্বাজ শুনে হেসে বলল, সে আর বড় কথা কি খোকাবাবু, কুণ্ডুবাবুর দোকান তো এখান থেকে 5 মিনিটের পথ, ওখানে সব কিছুই পেয়ে যাবেন, খুর বিলেট। বিকেল 4টের দিকে চা খেয়ে দোকানের উদ্দেশ্যে রওনা হলাম। রঘুনাথপুরের পথটা নিরিবিলি, দুধারে ঝোপঝাপ আর মাঝে মাঝে মাটির গন্ধ মেশানো এক হালকা বাতাস। কুণ্ডুবাবুর দোকানের সামনে পৌঁছতেই বুঝলাম এ শুধু দোকান নয়, গ্রামের সভাঘরও বটে। ভেতরে দুটি বেঞ্চি, আর তাতে 5-7 জন প্রৌঢ় ভদ্রলোক আড্ডায় এমন মশগুল যে বাইরের দুনিয়া যেন ভুলেই গেছেন। আমি ঢুকতেই কথার স্রোত কিছুটা থেমে গেল ঠিকই, কিন্তু পরক্ষণেই তাদের মধ্যে একজন বলে উঠলেন, আরে বাপু, এ আর শোনা কথা নয় যে, এ আমার নিজের চোখে দেখা ঘটনা। 30 বছর কেটে গেছে বলে এইসব ভুলে যাব নাকি? মানুষের স্মৃতি এত সহজে মুছে যায় না। বিশেষ করে হলধর দত্ত, আমার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু। তার মৃত্যুর জন্য আজও মনে হয় আমি কিছুটা দায়ী ছিলাম। আমি 1 প্যাকেট 7 o'clock প্লেট কিনে আরো কিছু তুচ্ছ জিনিস দেখতে শুরু করলাম, কিন্তু দোকানের আড্ডা যেন আমাকে নিজের মধ্যে টেনে নিতে লাগলো। সেই উত্তেজিত ভদ্রলোকের কথা ঝড়ে ভেসে বলেই যাচ্ছে, ভেবে দেখুন দেখি, আমারই বন্ধু হলধর দত্ত আমাকেই চ্যালেঞ্জ করলো মাত্র 10 টাকা বাজি নিয়ে, কে এক রাত কাটাতে পারে ওই উত্তর পশ্চিমের ঘরে। বললাম, না, যেও না। কি শোনে কার কথা, বাপু সে গেলই। সেই যে গেল আর ফিরল না। শেষে বাধ্য হয়ে আমি, জিতেন বক্সি, হরিচরণ শাহ আর 3 জন ঠিক মনে নেই রওনা দিলাম হলধর দত্তের সেই বাড়িতে। কিন্তু ওখানে খুঁজে না পেয়ে হালদার বাড়ির দিকে রওনা হলাম। ভদ্রলোকের কথায় যেন একটু কাঁপুনি এসে গেল। দোকানের বাকি সবাই নীরব, যেন প্রত্যেকেই জানে এরপর কি আসছে, তবু শুনতে চায়, আবার শুনতে চায়। গিয়ে দেখি সে আর ভোলার কথা নয়। ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে হলধর দত্ত। দেহ ঠান্ডা কাঠের মতো শক্ত, আর তার দুটো চোখ
মনে হচ্ছিল যেন ভয়ঙ্কর কিছু শেষ মুহূর্তে তাকিয়েছিল সে। ওপরের কড়িকাঠ দিয়ে চেয়ে আছে, সেই দৃষ্টি জমে গেছে। গায়ে কোনো দাগ নেই, না আঁচড় আছে, না কামড় আছে, না সাপের ছোবল আছে, কিছুই নেই। বলুন দেখি, এ যদি ভূতের কাণ্ড না হয় তাহলে আর কি? দোকানের বাতাসটা যেন আরো নিস্তব্ধ হয়ে গেল। চায়ের দোকানের খুপড়ির বাইরে সন্ধে নেমে এসেছে, তবু ভেতরে মনে হচ্ছিল অন্ধকার একটু বেশি ঘন। আমি আরো 5-7 মিনিট দোকানে দাঁড়িয়ে আলোচনার মোটামুটি সারমর্মটি বুঝতে পেলাম। ঘটনাটি হলো এই: রঘুনাথপুরের দক্ষিণ প্রান্তে রয়েছে 200 বছরের পুরনো এক জমিদার বাড়ি, হালদার বাড়ি। এখন ভগ্নপ্রায়, কুলহীন, লঙ্কা গুল্মে ঢাকা। বিশেষ করে প্রাসাদের দোতলার উত্তর পশ্চিমের কোণের ঘরটি নাকি সেই পুরনো ভূতের বসবাস। 30 বছর আগে হলদত্তের অস্বাভাবিক মৃত্যুর পর আজ পর্যন্ত সেখানে নাকি কেউ রাত কাটায়নি। গ্রামবাসীরা ভূতের অস্তিত্বে দৃঢ় বিশ্বাসী, এবং তাদের বিশ্বাসের কারণও আছে যথেষ্ট। হালদার বংশের ইতিহাস যেন তামসিক অধ্যায়ে ভরা। খুন, আত্মহত্যা, বিশ্বাসঘাতকতা আর অজানা গুম খুনের নানা গল্প ছড়িয়ে আছে সেই হালদার বংশেরকে নিয়ে। এইসব শুনতে শুনতে আমার মনে কৌতূহলে শীতল একটা ঝাঁকুনি লাগলো। হালদার বাড়ির নামটা যেন বাতাসে কোনো চাপা গন্ধ ছড়িয়ে দেয়। দোকান থেকে বেরিয়ে দেখি আমার ট্রেনে সেই আলাপি অনাথ বন্ধু মিত্রমশাই হাসি হাসি মুখ করে এক কোণে দাঁড়িয়ে আছেন। হাসিটা আজ বড় অদ্ভুত লাগলো, যেন তিনি অনেকক্ষণ ধরে আমার ফিরে আসার অপেক্ষায় ছিলেন। আমাকে দেখে অনাথবাবু মৃদু হাসলেন আর বললেন, শুনলেন ওদের কথাবার্তা? আমি বললাম, তা কিছুটা শুনেছি। বিশ্বাস হয়? কি, ভূত? হ্যাঁ। আমি একটু হেসে বললাম, ব্যাপারটা কি জানেন অনাথবাবু, ভূতের বাড়ির গল্প তো বহু শুনেছি, কিন্তু সেখান থেকে সত্যিকারের ভূত দেখেছে এমন কাউকে আজ পর্যন্ত তো দেখলাম না। তাই ভাবছিলাম। অনাথবাবু ঠোঁটের কোণে সেই অদ্ভুত হাসিটা টেনে বললেন, একবার দেখে আসবেন নাকি? আমি চমকে উঠলাম। কি, বাড়িটা দেখে আসবেন মানে? মানে বাইরে থেকে, ভেতরে ঢোকার দরকার নেই। আর বেশি দূরও তো নয়, মাত্র মাইল খানেক। এই রাস্তা ধরে সোজা গেলে চোরাশিবের মন্দির, সেটি পেরিয়ে ডান দিকে রাস্তা ঘুরলেই হলো। একদম পোয়াতাক পথ। ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং লাগছিল। তার চোখে দৃষ্টিতে যেন একটু দুষ্টুমি, আবার একটু যেন চ্যালেঞ্জও লুকোনো। তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে আর করবই বা কি, তাই তার সঙ্গে রওনা হলাম। হালদাতের বাড়িটা দূর থেকে দেখা যায় না। চারপাশে বিশাল গাছগাছালি, জঙ্গলে যেন পুরো প্রাসাদটাই গিলে নেওয়া। তবে বাড়ির গেট, ওই বিরাট ফটকের মাথাটা পৌঁছানোর প্রায় 10 মিনিট আগেই চোখে পড়ে। ফটকটা সত্যিই বিশাল। মাথার ওপর ভগ্নপ্রায় এক নহবতখানা। কাঠামোটা যেন কোনো সময় গৌরবময় ছিল, কিন্তু এখন মৃতদেহের মতো ঝুঁকে আছে। ফটকের ভেতর দিয়ে ঢুকতেই লম্বা পথ, দুপাশে এলোমেলো ঝোপঝাপ, আগাছার পেছনে লুকিয়ে রয়েছে প্রাচীন কোনো বাগানের ভাঙা ফোয়ারা আর মূর্তির টুকরো। বুঝলাম, একসময় বাগান ছিল এখানে, এখন কেবল শ্যাওলা আর নীরবতা। এভাবে এগিয়ে এসে বাড়িটার প্রথম দেখলাম অদ্ভুত এক স্থাপনা। কোনো কারুকার্য নেই, কোনো সৌন্দর্য নেই, যেন চোখা চোখা অদ্ভুত সলিড ব্লকগুলো স্তূপ করে বানানো। বাড়িটির দেয়াল বেয়ে শ্যাওলা নেমে এসছে। পরন্ত বিকেলে আলো সেই দেয়ালের গায়ে পড়ে বাড়িটাকে আরো বিচ্ছিন্ন, আরো শীতল করে তুলেছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে বাড়িটার দিকে চেয়েছিলাম। পাখির ডানার শব্দও নেই আশেপাশে। মিনিট খানেক পর অনাথবাবু বললেন, আমি যতদূর জানি রোদ থাকতে ভূত বেরোয় না। তারপর আমার দিকে চোখ টিপে বললেন, একবার চট করে সেই ঘরটা দেখে এলো না? আমি ঢোক গিললাম। বললাম, সেই উত্তর পশ্চিমের ঘরটা, যে ঘরে হ্যাঁ,
যে ঘরে হলধর দত্তের মৃত্যু হয়েছিল। ধীরে ধীরে একটা হাওয়া বইতে লাগলো। মনে হলো বাড়িটার শ্যাওলা ধরা দেয়ালের ফাঁকে কোথাও যেন কাউকে নিঃশ্বাস নিতে শুনছি। ভদ্রলোকের ভূতের প্রতি এমন আগ্রহ দেখে আমার চোখ কপালে উঠল। কথাটা নিশ্চয়ই মুখে বলিনি, কিন্তু অনাথবাবু যেন মনের ভাবটা পড়ে ফেললেন। তিনি মুচকি হেসে বললেন, খুব আশ্চর্য লাগছে না? ভাবছেন মানুষের এত বয়স আর এত উৎসাহ ভূতের পেছনে? আমি একটু অস্বস্তিতে পড়েই বললাম, তা একটু তো লাগছেই বটে। অনাথবাবু নরম গলায় বললেন, একটু লুকাচ্ছি না আপনাকে। রঘুনাথপুরে আসার একমাত্র কারণ এই বাড়িটাই। বটে? আমি বিস্মিত হয়ে বললাম। আগে হ্যাঁ, তিনি গভীর হয়ে মাথা নাড়লেন। যে ভূতের বাড়ি, কলকাতা বসেই সে খবর পেয়েছিলাম। আর সেই ভূত থেকে নিজের চোখে দেখবো বলেই এই দূরত্ব পেরিয়ে এখানে ছুটে এসেছি। আমি বললাম, আপনি তো সেদিন ট্রেনেই কারণটা বলতেই চাইলেন না। তিনি একটু হেসে বললেন, হ্যাঁ, অভদ্রতা করেছি ঠিকই, কিন্তু তখনই ভেবেছিলাম আপনি কিরকম মানুষ সেটা বুঝে নিয়ে উপযুক্ত সময় সব বলব। এখন মনে হচ্ছে আপনি শুনতে পারবেন। আমি চুপ করে গেলাম। ভদ্রলোক যেন আরো আশ্বস্ত বলেন, ভূতের পেছনে ধাওয়া করে কলকাতা ছেড়ে? আমি প্রশ্ন শেষ করার আগেই তিনি হাত তুলে থামিয়ে দিলেন। ধৈর্য ধরুন, আসল কথাটা তো বলাই হয়নি। আমি পেশায় বলতে পারেন বড়লোক তত্ত্বের গবেষক। আমি চমকে উঠলাম। তিনি বলেই যাচ্ছেন, 25 বছর ধরে এই বিষয় নিয়ে পড়াশোনা করছি মশাই। ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী যাই ভাবতে পারেন, সব ব্যাপারটাই আমার সংগ্রহের উপাত্ত আছে। ভ্যাম্পায়ার থেকে ওয়ারুলফ, ফোটোরিজম থেকে অকাল্ট, একটাও বাদ রাখিনি। তারপর ফিসফিস স্বরে যেন কোনো গোপন কথা বলছে। এসব পড়ার জন্য 7টা ভাষা লিখে শিখতে হয়েছে। লন্ডনের প্রফেসর নটনের সঙ্গে 3 বছর ধরে চিঠি চালাচালি করছি। বলতে বড়াই করি না, পরলোক তত্ত্ব নিয়ে আমার লেখা প্রবন্ধ বিলেতে অনেক নামি কাগজেও বেরিয়েছে। কথাটা বলার সময় তার চোখ দুটো যেন অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। মিথ্যে বলছে এটা আমার একবারও মনে হয়নি, বরং তার কণ্ঠে দৃঢ়তা, বলার ধরন আর সেই অদ্ভুত খোলামেলা সহজতা আমার ভেতরের নিস্তব্ধ একটা শ্রদ্ধা জন্ম নিল তার প্রতি। মনে হলো এই মানুষটা সঙ্গে থাকা মানেই অজানা এক দরজার সামনে দাঁড়িয়ে থাকা। অনন্তবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। বারান্দার অন্ধকার বাতাসে তার নিঃশ্বাস যেন আটকে আছে। তারপর এক মুহূর্তে গলা নিচু করে বললেন, ভারতবর্ষের অন্তত 300 ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি। আমার মুখ থেকে অনিচ্ছায় বেরিয়ে গেল, বলেন কি? হ্যাঁ, আর সেসব জায়গা কি জানেন? জব্বলপুর, কার্শিয়াং, চেরাপুঞ্জি, কাথি, কাটোয়া, যোধপুর, আজিমগঞ্জ, হাজারিবাগ, সিউড়ি, বারাসাত, এরকম 300টা নীল কুটির, আর কলকাতার আশেপাশে অন্তত 50টা আমি বাড়িতে রাত কাটিয়েছিলাম। আমি থমকে দাঁড়ালাম। বারান্দায় উঠে আসা শুকনো পাতার খসখস শব্দটা যেন হঠাৎ আরো তীক্ষ্ণ শোনা গেল। অনন্তবাবু আবার বললেন, কিন্তু ভূত আমাকে ফাঁকি দিয়েছে। তিনি দম নিলেন, চোখ নামিয়ে বললেন, হয়তো যারা ভূতকে চায় না, ভূত তাদের কাছেই আসে। আর আমি যতবার গেছি ততবারই হতাশ হয়ে ফিরেছি। মাদ্রাজে ত্রিচিপল্লিতে 150 বছরের পুরনো ক্লাবে একটা অন্ধকার ঘরে ভূত খুব কাছে এসেছে। দেশলাই জ্বালানোর সাথে সাথে প্রতিবারই কে যেন ফু দিয়ে নিভিয়ে দিচ্ছিল। 13টা কাঠি নষ্ট করলাম, কিন্তু শেষমেশ আলো জ্বালালাম, আর সেই আলোতে ভূত বাবাজি গায়েব হয়ে গেল। আমি চুপ করে শুনছিলাম। তিনি আবার বললেন, একবার কলকাতার ঝামাপুকুরের এক হানা বাড়িতেও একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল, বুঝলেন মশাই।
আমার মাথায় তো এত চুল দেখছে, অথচ ওই বাড়িতে একটা অন্ধকার ঘরে ভূত বাবাজির অপেক্ষায় বসে থাকতে থাকতে মাঝরাত্রি নাগাদ হঠাৎ ব্রহ্মতারুর কাছে একটা মশার কামড় খেলাম। কি ব্যাপার? অন্ধকারে ভয়ে ভয়ে মাথায় হাত দিয়ে দেখি একটা চুলও নেই, একেবারে মসৃণ মাথা জোড়াটা। এ কি আমারই মাথা, না অন্য কারুর মাথায় হাত দিয়ে নিজের মাথা বলে মনে করছি? কিন্তু মশার কামড় তো আমিই খেলাম। টর্চটা জেলে আয়নায় দেখি টাকের কোনো চিহ্ন মাত্র নেই। আমার যে চুল সেই চুলই রয়েছে আমার মাথায়। ব্যাস, দুটি ছাড়া আর কোনো ভূতের অভিজ্ঞতা এত চেষ্টা সত্ত্বেও আমার হয়নি। তাই ভূত দেখা একরকম ছেড়েই দিয়েছিলাম। এমন সময় একটা পুরনো বাঁধানো প্রবাসীতে ওই রঘুনাথপুরের বাড়িটার কথা উল্লেখ পেলাম। তাই ঠিক করলাম একটা শেষ চেষ্টা করে দেখেই আসি। আমি অনুভব করলাম তার গলায় অভিমান আর উত্তেজনা মেশানো এক অদ্ভুত সুর। এতক্ষণে বুঝতে পারলাম আমরা বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছি। চারপাশে নিস্তব্ধতা। দুপুর গড়িয়ে এখন অদ্ভুত একটা হলুদ ধূসর আলো পড়ে আসছে শ্যাওলাধরা দেয়ালে। ত্যাগঘড়ি দেখে অনাথবাবু বললেন, 5:30 সূর্যাস্ত, এখন 5:15। রোদ থাকতে থাকতে চলুন ঘরটা দেখে আসি। ভূতের নেশাটা হয়তো সংক্রামক। অদ্ভুতভাবে আমি আর আপত্তি করলাম না, বরং আমার ভেতরেও কেমন একটা আগুন জ্বলে উঠেছিল। দেখতেই হবে সেই ঘরটাকে। সদর দরজা পেরোতেই বিশাল উঠোন, আর মাঝখানে ভগ্ন নাট মন্দির। শত শত বছর ধরে কত যাত্রা, কত উৎসব, কত লোকের ভিড়, কিন্তু আজ সব যেন ধুলো হয়ে পড়ে আছে। উঠোনের 3 দিকে বারান্দা, ডান দিকে ভাঙা একটা পালকি পড়ে আছে, আর তার কিছু দূরে দোতলার সিঁড়ি। সিঁড়িটা এত অন্ধকার যে টর্চ ছাড়া সেই সিঁড়িতে পা ফেলা অসম্ভব। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে হলো এভাবে মাকড়সার জালে ঢাকা সিঁড়ি দিয়ে ভূত না হেঁটে মানুষ ওঠাই বোধহয় অসম্ভব। দোতলায় পৌঁছে দেখি বারান্দা শুধু একটি জিনিস, গ্র্যান্ড ফাদার ক্লক। কাঁচ ভাঙা, বড় কাঁটাটা নেই। পেন্ডুলাম পাশ দিয়ে পড়ে আছে, যেন বহু বছর আগে শেষবার বেজে থেমে গেছিল। অনাথবাবু ফিসফিস করে বললেন, চলুন, সময় খুব কম, উত্তর পশ্চিমের ঘর ওটাই। উত্তর পশ্চিমের ঘরটা আধ ভেজা। অনাথবাবু ডান হাতের তর্জনী দিয়ে ধীরে, খুব ধীরে দরজাটা খুলে ফেললেন, আর আমার কাঁধের হাড়ের ভেতর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বিনা কারণেই গাটা ছমছম করে উঠল। ঘরে ঢোকার পর প্রথমে তেমন অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। ঘরটা দেখে মনে হলো একসময় জমকালো বৈঠকখানা ছিল এটি, কিন্তু এখন শুধু স্মৃতির ধ্বংসস্তূপ। মাঝখানে বিশাল একটা টেবিল, না টেবিল নয়, টেবিলের অংশাবশেষ। ওপরের তক্তাটা নেই, শুধু 4টে পোকায় কাটা পা আকাশের দিকে ছেঁকা মেরে দাঁড়িয়ে আছে। জানলার পাশে একটা আরামকেদারা। অবশ্য আরামকেদারা কথাটা তাকে মানায় না। একটা হাতল নেই, বেতে বসবার জায়গা অর্ধেক ছেঁড়া, যেন কেউ জোর করে চামড় মেরে ফাটিয়ে দিয়েছে। ওপর দিকে তাকিয়ে চোখ পড়ল ছাদের টানা পাখা লাশ। দড়ি নেই, কাঠের ডাঙা ভাঙা, ঝালকের অর্ধেকটা ঢেঁড়া হয়ে ঝুলছে, যেন অনেকদিন আগে কোনো অচেনা হাত সেটা ছিঁড়ে দিয়েছে। ঘরে আরও যা ছিল, একটা খাঁজকাটা বন্দুক রাখার তাক মরচে ধরা, একটা নলবিহীন ঘরঘড়ি নিঃশব্দ পড়ে থাকা, আর দুটো সাধারণ হাতল ভাঙা চেয়ারের কঙ্কাল। ঘরে ঢোকার পর অনাথবাবু একেবারে থেমে গেলেন। স্থির হয়ে অনেকক্ষণ ধরে মনে হলো তিনি চোখ বন্ধ করে কিছু অনুভব করার চেষ্টা করছেন, যেন বাতাসের ভিতরের অদৃশ্য সুরটা টের পাওয়ার চেষ্টা। 1 মিনিট মতন কেটে গেলে তিনি বললেন, একটা গন্ধ পাচ্ছেন?
আমি চমকে বললাম, কি গন্ধ? তিনি শান্ত গলায় বললেন, মাদ্রাজি ধূপ, মাছের তেল আর মোবা পোড়া মিশানো একটা গন্ধ। আমি কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিলাম। আমার নাকে শুধু প্রচন্ড ভ্যাপসা পুরনো ঘরের গন্ধ ছাড়া আর কিছুই নাকে এলো না। ঠিক বুঝতে পারছি না তো। আমি বললাম, হঠাৎ অনাথবাবু পা হাতের তালুতে ডান মুঠো দিয়ে চাপা শব্দে ঠোকর মেরে বললেন, বহুত আচ্ছা, এই গন্ধ আমার চেনা। এই বাড়িতে ভূত অবশ্যম্ভাবী। দেখা দেবে কিনা তা আজ রাতেই বোঝা যাবে। আমি স্তব্ধ হয়ে গেলাম। তিনি বললেন, কাল অমাবস্যা, ভূতের পক্ষে সবচেয়ে সুবিধার তিথি। আজ থাকছি না, তো একটা দরকারি জিনিস আনতে হবে। আজ শুধু সার্ভে, কাল রাত্রিবাস। বাড়ির ফটক পর্যন্ত পৌঁছে যখন আমাকে বিদায় দিচ্ছেন, গলা নামিয়ে তিনি বললেন, আমার প্ল্যানটা কারোর কাছে বলবেন না, বুঝলেন মশাই? এদের ভয় আর কুসংস্কার দেখে বুঝছেন তো, জানলে আমায় বাধা দেবে। তারপর আবার বললেন, আর একটা কথা, আপনাকে সঙ্গে নিতে বললাম না বলে কিছু মনে করবেন না, হ্যাঁ? এসব ব্যাপার একাই করা ভালো। পরের দিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা খুব বেশি দূর এগোলো না। মন পড়ে রয়েছে হালদার বাড়ির ওই উত্তর পশ্চিমের ঘরটায়, আর রাত্রে অনাথবাবুর কি অভিজ্ঞতা হবে সেই নিয়ে একটা অশান্তি আর উদ্বেগ রয়েছে মনের মধ্যে। বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটক অব্দি পৌঁছে দিলাম। ভদ্রলোকের গায়ে আজ একটা কালো গলা বন্ধ কোট, কাঁধে জলের ফ্লাক্স, আর হাতে সেই কালকের 3 সেলের টর্চ। ফটক দিয়ে ঢুকবার আগে কোটের দু পকেটে দুহাত ঢুকিয়ে দুটো বোতল বার করে আমাকে দেখিয়ে বললেন, এই দেখো, এইটিতে রয়েছে আমার নিজের ফর্মুলায় তৈরি তেল। শরীরে অনাবৃত অংশে মেখে নিলে আর মশার কামড় লাগে না। আর এই দ্বিতীয়টিতে হলো কার্বলিক অ্যাসিড। ঘরের দুপাশে ছড়িয়ে দিলে সাপের উৎপাত থেকে নিশ্চিন্ত। এই বলে বোতল দুটো পকেটে পুরে দিলে। টর্চটা মাথায় ঠেকিয়ে আমায় একটা সেলুট ঠুকে ভদ্রলোক বুট জুতো ঠকঠক করে হালদার বাড়ির দিকে চলে গেলেন। পথের দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। অদ্ভুত একটা অশুভ আলো তখন পশ্চিম আকাশে। সেই রাতে আমার মোটেও ঘুম হলো না। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল উত্তর পশ্চিমে সেই অন্ধকার ঘরে আর একজন দাঁড়িয়ে আছে অনাথবাবুর ঠিক পেছনে। ভোর হওয়ার মুখে অরদ্দাজ তাকে ডেকে বললাম, থার্মাল ফ্লাক্সে দুজনের মতো গরম চা ভরে দেওয়ার জন্য। চা আসলে সেই থার্মাল ফ্লাক্সটি হাতে নিয়ে আবার রওনা হলাম হালদার বাড়ির দিকে। ফটকের কাছে এসে থমকে দাঁড়ালাম। চারদিক নিস্তব্ধ। অনন্তবাবুকে ডাকবো নাকি সরাসরি দোতলায় উঠবো এই নিয়ে একটু দোলামোনার ছিলাম। ঠিক তখনই হঠাৎ শুনলাম, ও মশাই, এই যে এদিকে। চমকে উঠে তাকাতেই দেখি প্রাসাদের পূর্ব দিকে জঙ্গল থেকে অনাথবাবু বেরিয়ে আসছেন। মুখে যেন রাত ভোরের কোনো দুঃস্বপ্নই জড়ানো নেই। শুধু স্বাভাবিক ভঙ্গিতে এক হাতে একটা নিমের ডাল উঁচিয়ে হাসতে হাসতে বললেন, দাঁতন খুঁজছিলাম মশাই, আধ ঘন্টা ধরে ফোনে বাজারে ঘুরছি। রাতের ঘটনার কথা জিজ্ঞাসা করতে অদ্ভুত একটা সংকোচ হচ্ছিল। তবুও জিজ্ঞাসা করলাম, চা খাওয়া এখানেই হবে না বাড়িতে? অনাথবাবু বললেন, চলুন না, ফোয়ারার পাশে বসে খাই। ফোয়ারার ধারে কাছে বসলাম। গরম চায়ে এক চুমুক দিয়ে তৃপ্তির শব্দ করে হালকা হাসিতে ভদ্রলোক বললেন, খুব কৌতূহল হচ্ছে না? আমি একটু ইতস্তত করে মাথা নাড়তেই তিনি বললেন, বেশ, তবে শুনুন, এক্সপিডিশন হাইলি সাকসেসফুল। আমার এখানে আসা সার্থক। দ্বিতীয় মগটা ভরে তার বয়ান শুরু করলেন। আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন 5টা।
আমি বাড়ি ভেতরে ঢোকার আগে আশপাশটা একটু ভালো করে সার্ভে করে নিলাম। অনেক সময় ভূতের চেয়ে জ্যান্ত মানুষ আর জানোয়ারের থেকে উপদ্রবের আশঙ্কা বেশি থাকে। যাই হোক, দেখলাম কাছাকাছির মধ্যে সন্দেহজনক কিছু নেই। বাড়িতে ঢুকে একতলার ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা ছিল সেগুলো একবার দেখে নিলাম। জিনিসপত্র বিশেষ পড়ে থাকার কথা নয়। একটা ঘরে কিছু আবর্জনা আর একটা কড়িকাঠের গুঁড়িতে গুটি চারেক ঝুলন্ত বাদুড় ছাড়া আর কিছুই চোখে পড়লো না। বাদুড়গুলো আমায় দেখেও দেখলো না, আমিও তাদের ডিস্টার্ব করলাম না। 6:30 নাগাদ দোতলার ওই আসল ঘরটিতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করলাম। একটা ঝাড়ু এনেছিলাম, তাই দিয়ে প্রথমে আরাম কেদারাটাকে ছেড়ে পুছে সাফ করলাম। কদিন ধুলো জমেছিল তাতে কে জানে। ঘরের মধ্যে একটা গুমোট ভাব ছিল, তাই জানলাটা খুলে দিলাম। ভূত বাবাজি যদি সশরীরে আসতে চান, তাই বারান্দার দরজাটাও খুলে রাখলাম। তারপর টর্চ ফ্লাক্সটা মেঝেতে রেখে ওই বেদ ভেড়া আরাম কেদারাতেই শুয়ে পড়লাম। অস্বস্তি হচ্ছিল বেশ, কিন্তু এর চেয়েও অনেক পেয়ারা অবস্থায় বহু রাত কাটিয়েছি, তাই কিছু মাইন্ড করলাম না। আশ্বিনের মাস, 5:30টায় সূর্য ডুবেছে। দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট বেঁধে উঠল, আর সেই সঙ্গে সেই গন্ধটাও ক্রমশ স্পষ্ট হতে লাগলো। আমি এমনিতে খুব ঠান্ডা প্রকৃতির মানুষ, সহজে বড় একটা এক্সাইটেড হই না, কিন্তু কাল যেন ভেতরে ভেতরে বেশ একটা উত্তেজনা অনুভব করছিলাম। সময়টা ঠিক বলতে পারি না, তবে আন্দাজে মনে হয় 9টা কি 9:30 নাগাদ জানলা দিয়ে একটা জোনাকি ঘরে ঢুকলো। সেটা মিনিট খানেক ঘোরাফেরা করে আবার জানলা দিয়ে বেরিয়ে গেল। তারপর কখন যে শেয়াল ঝিঝি পোকার ডাক থেমে গেছে আর কখন যে আমি ঘুমিয়ে পড়েছি সে খেয়াল আর আমার নেই। ঘুমটা ভাঙলো একটা শব্দে, ঘড়ির শব্দ। টং 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 করে 12টা বাজলো। নিচে, অথচ বেশ জোরালো আওয়াজ, চাঁদ ঘড়ির আওয়াজ। আর সেটা আসতে লাগলো বাইরের বারান্দা থেকে। কয়েক মুহূর্তের মধ্যে ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরো দুটো জিনিস লক্ষ্য করলাম। এক, আমার আরাম কেদারায় সত্যি আমি আরামে শুয়ে আছি। ছেঁড়া তো নেই, বরং উল্টে আমার পিঠের তলায় কে যেন একটা বালিশ গুজে দিয়ে গেছে। আর দুই, আমার মাথার উপর একটা চমৎকার ঝালক সমেত আস্ত নতুন টানা পাখা। তার থেকে একটা নতুন দড়ি দেয়ালের ফুটো দিয়ে বারান্দায় চলে গেছে, এবং কে জানি সে দড়িটা টান দিয়ে পাখাটি দুলিয়ে আমায় চমৎকার হাওয়া করছে। আমি অবাক হয়ে সেসব দেখছি আর উপভোগ করছি। এমন সময় খেয়াল হলো, অমাবস্যার রাত্রে কি করে জানি ঘরটা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। তারপর নাকে এলো এক চমৎকার গন্ধ। পাশ ফিরে দেখি কে জানি আলগুলা রেখে গেছে, আর তার থেকে ভুরভুরে উঠছে ছেঁড়া অঙ্গুরি তামাকের গন্ধ। অনাথবাবু একটু থামলেন, তারপর আমার দিকে ফিরে হেসে বললেন, বেশ মনোরম পরিবেশ, বুঝলেন মশাই? আমি বললাম, শুনে তো ভালোই লাগছে। তাহলে আপনার রাতটা তো মোটামুটি আরামেই কেটেছে বলুন। আমার প্রশ্ন শুনে অনাথবাবু হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। খানিকক্ষণ অপেক্ষা করে আমি আর ধৈর্য রাখতে পারলাম না। বললাম, তাহলে কি সত্যি আপনার কোনো ভয়ের কারণ ছিল না ওইখানে? ভূত কি আপনি দেখেননি? অনাথবাবু আবার আমার দিকে চাইলেন, এবার একটু অন্য ভঙ্গিতে। ঠোঁটের কোণে সে হাসি নেই। ধরা গলায় ভদ্রলোক প্রশ্ন করলেন, পরশু যখন আপনি ঘরটায় গেলেন, তখন ওই পরিকারটার দিকে লক্ষ্য করেছিলেন? আমি বললাম, তেমন ভালো করে দেখিনি বোধহয়। কেন বলুন তো? অনাথবাবু বললেন, ওখানে একটা বিশেষ ব্যাপার আছে, সেটা না দেখলে বাকি ঘটনাটা বুঝতে পারবেন না। চলুন ঘুরে আসি। অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে
অনাথবাবু কেবল একটা কথাই বললেন, আমার আর ভূতের পেছনে ধাওয়া করতে হবে না সীতেশ বাবু, কোনোদিনও না। সে শখ মিটে গেছে। বারান্দা দিয়ে যাওয়ার পথে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম সেরকমই ভাঙা অবস্থায় পড়ে আছে। ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন, চলুন। দরজাটা ভেজানো ছিল। আমি হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকলাম। তারপর দুপা এগিয়ে মেঝের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীরে একটা বিস্ময় আর আতঙ্কের শিহরণ খেলে গেল। বুট জুতো পরা ও কে পড়ে আছে মেঝেতে, আর বারান্দার দিক থেকে তার অট্ট হাসি হালদার বাড়ির আনাচে কোনাচে প্রতিধ্বনিত হয়ে আমার রক্ত জল করে আমায় জ্ঞান বুদ্ধি চিন্তা সব লোপ পাইয়ে দিচ্ছে। তাহলে কি? আর কিছু মনে নেই আমার। যখন জ্ঞান এলো, দেখি ভরদ্বাজ আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে, আর আমাকে হাত পাখা দিয়ে বাতাস করছে ভবতোষ মুখার্জি। আমার চোখ খুলতে দেখে ভবতোষবাবু বললেন, ও বাড়িতে ঢুকতে ভাগ্যিস সিধুচরণ আপনাকে দেখেছিল, নইলে কি যে দশা হতো আপনার জানি না বাবু। ওখানে গেছিলেন কি করতে, কোন আক্কেলে? আমি বললাম, অনাথবাবু যে রাত্রে। ভবতোষবাবু বাধা দিয়ে বললেন, আর অনাথবাবু, কাল যে অতগুলো কথা বললুম সেসব বোধহয় কিছুই বিশ্বাস করেনি ভদ্রলোক। ভাগ্যিস আপনিও তার সাথে সাথে রাত কাটাতে যাননি ওই বাড়িতে। দেখলেন তো ওর অবস্থা, অলধর যা হয়েছিল ওরই ঠিক তাই। মরে ওখানেই কাঠে পড়ে আছে, আর চোখ ঠিক ও সেইভাবেই চাওয়া, সেই দৃষ্টি সেই কড়িকাঠের দিকে। আমি মনে মনে ভাবলাম, না, মরে কাঠ নয়, মরে কি হয়েছে অনাথবাবু তা আমি জানি। কালো সকালে গেলে দেখতে পাবো তাকে গায়ে কালো কোট, পায়ে বুট জুতো, হালদার বাড়ির পূর্ব দিক থেকে জঙ্গল থেকে নুনের দাঁতন হাতে নিয়ে হাসতে হাসতে বেরিয়ে আসছেন। আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা অনাথবাবুর ভয়। গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকমই গল্প পেতে সাথে থাকুন। গল্প হলো সত্যি ঘটনার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব ঠিক এমনই কিছু গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। গল্প হলো সত্যি ঘটনার।